হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বছরের শেষ দিন, তাই আপনাদের মাঝে চলে এলাম, না এসে পারলাম না। তো আজকে সম্পূর্ণ গ্রামীণ ভিডিও দিয়ে আর কি আজকের ব্লগটি শুরু করছি। গ্রামীণ রান্নাবান্না, যেহেতু বছরটা আজকে চলেই যাবে, শেষ হয়ে যাবে, আজকের মতো ক্লোজ হয়ে যাবে। তো একদিক থেকে খুবই খারাপ লাগতেছে, আবার ভালো লাগতেছে। নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য সবাই অপেক্ষায় আছি আর কি। যাই হোক, দিন তো দিনই, আল্লাহর দিন, সব দিনই সমান। তো আমি আজকে রান্না করব হচ্ছে টমেটো দিয়ে ইলিশ মাছ। তো আশা করি সবারই অনেক অনেক পছন্দের একটি মাছ। দেন এই সিজনেবল টমেটোটা তো সবারই প্রিয়। শীতকালে বেশি টমেটো সবাই আর কি খায়, পছন্দ করে, সব সবজিতেই ভালো লাগে আর কি। তো আমি মাটির চুলায় রান্না করছি, এই জন্য অনেক ধোঁয়া দেখা যায়, অনেক সময় নিভে যায়। এটা সবসময় খেয়াল রাখতে হয় যে আগুনটা নিভে যাচ্ছে কিনা বা জালটা ঠিক মতো জ্বলছে কিনা। তো এরকমই আর কি। মাটির চুলায় রান্না করা কিন্তু খুবই মানে সবাই কিন্তু পারে না। যারা পারে তারা তো পারি, আর অনেকেই পারে না, তাদের জন্য খুবই কষ্টদায়ক। তো সব দিক লক্ষ্য রেখে আর কি রান্নাটা করতে হয়। তো আমি মাছটা রান্নার জন্য পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপরে হচ্ছে তেল দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম। তো আমি এখন মরিচ গুঁড়া যতটুকু পরিমাণে দরকার অতটুকু পরিমাণে দিয়ে দিব। দেন দিব হচ্ছে হলুদ গুঁড়া। আমি খুবই কম মশলা দিয়ে আজকে মাছটা রান্না করব, যেহেতু ইলিশ মাছে বেশি মশলার প্রয়োজন হয় না। তারপর অনেক সময় কিন্তু অনেক মশলা অ্যাড করি, কিন্তু এভাবেই আর কি ভালো লাগে, খারাপ লাগে না একবারই। তো আমি ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিব। তো আমার মশলাটা কিন্তু বেশি পানি ছিল না, তাই আমি আরেকটু কষানো হয়নি দেখে আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। কারণ মশলাটা একটু ভালো করে কষাতে হবে, নাহলে ভালো লাগবে না, একটা কাঁচা গন্ধ আসবে মশলা দিয়ে। তো যেহেতু মাটির চুলায় আর কড়াইটা তো খুবই পাতলা, তাই একটু ধরে ধরে নাড়তে হয়, না হলে মানে এঁকে বেঁকে চলে যায়। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব, এতে করে একটু ভালো হয়, এতে মশলাটা ভালোভাবে মাছের সাথে যুক্ত হয়ে যায় আর কি। তো ইলিশ মাছ কিন্তু কম বেশি সবারই পছন্দ। অনেকেই আছে অ্যালার্জির প্রবলেমের জন্য খেতে পারেন না, কিন্তু আমারও সেম প্রবলেম আছে। কিন্তু আমি কি করব, এত স্বাদের সুস্বাদু মাছ আর এত প্রিয় এই মাছ কি কখনো অ্যাভয়েড করা যায়? তাই আমি অ্যাভয়েড করি না, খেয়েই ফেলি আর কি। আমার ভিডিওর কিছুদিন গ্যাপের জন্য আমার অনেক বড় প্রবলেম হয়ে গেছে। অনেক অনেক বন্ধু বান্ধবী আর কি হাতছাড়া হয়ে গেছে, তারা এখন আর তেমন আমার ভিডিও কমেন্ট বা দেখে না, ওয়াচ করে না। তো খুবই খারাপ লাগতেছে। তো প্লিজ সবাই আবারও আমার ভিডিও দেখবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ। তো আমার মাছটা কষানো শেষ হয়ে যাওয়ায় আমি এখন পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এই বছরের মতো শেষ আজকের ভিডিও। শুরু থেকে আর কি 2020 সালের ভিডিও শেষ হয়ে গেছে আমার। তো খুব খারাপ লাগতেছে বছরের জন্য। যাই হোক, কিছু বলার নাই। তো মাটির চুলায় রান্না করার সময় যে আমি পাতা দিয়েও রান্না করছি, গাছের শুকনো পাতা দিয়ে কিন্তু মাটির চুলায় রান্না করা যায়, আর খুব ভালোই আর কি আগুন জ্বলে ওঠে, আর রান্না করতেও ভালো লাগে। কারণ জালটা খুবই আর কি ভালো পায়,
তো ভালোই লাগে পাতা দিয়ে রান্না করতে, কিন্তু এটা কিন্তু খুবই সবাই পারে না, এটা খুবই একটা কঠিন ব্যাপার পাতা দিয়ে রান্না করা, কারণ এটা নিভে যায় কোনো সময় আবার থাকে। তো আমি মাছের মধ্যে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি, তো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তো আমি মাছে ডিম হয়েছিল, ডিমটা দিতে ভুলে গেছি, তো ডিমটাও দিয়ে দিলাম। সবাইকে আমার একটাই অনুরোধ, প্লিজ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আশা করি সবাই ভালো লাগবে, সবাই এনজয় করতে পারবেন। আমার মাছটা প্রায় হয়ে আসছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা আমি আগে কুচি করে ভালো করে ক্লিন করে রেখেছিলাম, তো এখন আমি সেগুলো দিয়ে দিচ্ছি। সবসময় তরকারি হওয়ার একটু আগেই আর কি ধনেপাতা দিলে ভালো হয় আর কি, টেস্টার ফ্লেভারটা ভালো থাকে। আর আগে দিলে সেটা তেমন একটা টেস্ট থাকে না, কেমন একটু টেস্ট কম হয়। তো আমার মাছ রান্না শেষ হয়ে গেছে, এখন আমি বাঁধাকপি রান্না করব, অর্থাৎ ভাজি করব। তো বাঁধাকপির জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ পরিমাণ মতো। আর ভাজিতে একটু তেল বেশি প্রয়োজন, যেহেতু এখানে কোনো পানি অ্যাড হবে না, তো আমার এই তেলেই কিন্তু বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে এই যে বাঁধাকপি থেকে পানি বের হয় কিন্তু, তো এই পানিতেই কিন্তু ভালোভাবেই আর কি সিদ্ধ হয়ে যায়, তো এক্সট্রা কোনো পানির দরকার হয় না। আর আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। ভাজিতে কিন্তু আপনার এক্সট্রা তেমন কোনো মশলারও প্রয়োজন হয় না, খুবই কম মশলা দিয়ে কিন্তু আপনি ঝটপট ভাজি তৈরি করে ফেলতে পারেন। আমাদের অঞ্চলে যেভাবে ভাজি খাই আমরা সেভাবেই রান্না করি। অন্যান্য অঞ্চলে কিন্তু শুকনো মরিচ দেয় প্রত্যেকটা ভাজির মধ্যেই, যেমন শ্বশুরবাড়ির এলাকায় তারা কিন্তু শুকনো মরিচ খায় ভাজির মধ্যে, প্রতিটা ভাজির মধ্যে, কিন্তু আমরা খাই না। আর হচ্ছে গিয়ে এখানে আমি হলুদও অ্যাড করে দিয়েছি একটু কালারের জন্য, কালার আসলে ভালো লাগে দেখতে রান্নাটা, আর কালার না আসলে ভালো লাগবে না আমার কাছে, তাই আমি এখানে কিন্তু হলুদ অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে পাতা দিয়ে দিচ্ছি, তো পাতার জন্য জালটা কত সুন্দর আর কি জ্বলছে অনবরত, মানে খুব ভাল লাগতেছে। যত ভালো জাল হয় তরকারি ততই কিন্তু মানে ভালোভাবে রান্না হয়ে যায়। তো আশা করি যারা ভাজি এভাবে করে খান অবশ্যই জানাবেন, আবার যারা না পারেন তারাও শিখে নিতে পারেন কিভাবে বাঁধাকপির ভাজি করা হয়। তো আমি বাঁধাকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছরকে সবাই আপন করে পাশে থাকবেন।